আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অণুজীবের 9 নাম্বার লেকচার। তাহলে আসো শুরু করা যাক। তো এই ক্লাসে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে পড়াশোনা করব। প্রথমত হচ্ছে আসি আমরা ব্যাকটেরিয়ার চিকিৎসা ক্ষেত্রে কি উপকারিতা আছে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে, প্রতিষেধক টিকা তৈরিতে, এরকম বিভিন্ন কেসে হচ্ছে আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তো অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো তৈরি করা হয়, তো অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করার ক্ষেত্রে আমরা দুটো ব্যাকটেরিয়ার কথা মনে রাখবো। একটা হচ্ছে সাবটিলিন, যেটা এক ধরনের বেসিলাস ব্যাকটেরিয়া। বেসিলাস সাবটিলিস আর কি নাম। তো এই সাবটিলিন একটা হচ্ছে আছে, তারপর হচ্ছে পলিমিক্সিন এটা আছে। তো এই দুটো ওষুধ তৈরি করা হয়। তো সাবটিলিন যে ওষুধটা আছে এটা হচ্ছে বেসিলাস সাবটিলিস থেকে আসে। আর পলিমিক্সিন আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ। এই দুটা অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যবহার করে বানানো হয়। তাহলে আমি যদি বলি তোমাকে যে পলিমিক্সিনটা কিভাবে বানানো হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যবহার করে বানানো হচ্ছে। তারপর যদি বলি সাবটিলিন কিভাবে ব্যবহার করা মানে কিভাবে বানানো হচ্ছে বা কোন অণুজীব থেকে বানানো হচ্ছে, এটা এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বানানো হচ্ছে যার নাম হচ্ছে বেসিলাস সাবটিলিস। তারপর হচ্ছে প্রতিষেধক টিকা তৈরিতে কলেরা, যক্ষা, টাইফয়েড এরকম বিভিন্ন ধরনের রোগ আছে, যে রোগের প্রতিষেধক তৈরি করতে হয়। তো এখন এর মধ্যে হচ্ছে আমরা মাথায় রাখবো যে ডিপিটি রোগের টিকাটাও হচ্ছে এক ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে প্রস্তুত করা হয়। তো ডিপিটিটা কি? ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে হচ্ছে পার্টুসিস, আর টি দিয়ে হচ্ছে টেটানিস। তো এখন হচ্ছে টিটেনাস আর কি। তো এই যে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এর মধ্যে ডিপথেরিয়া মানে তো জানি ডিপথেরিয়া। তারপর পার্টুসিস হচ্ছে হুপিং কাশি, এক ধরনের আর কি অসুখ আছে যেটাকে হুপিং কাশি বলা হয়। তারপর টি দিয়ে হচ্ছে টিটেনাস, যেটাকে ধনুষ্টঙ্কার বলা হয়। ধনুকের মতো আর কি, ওই যে হাত পা বেঁকে যায় যে, ওইটা হচ্ছে আমরা দেখি ধনুষ্টঙ্কার। তারপর হচ্ছে আমরা আসি কৃষি ক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য। এছাড়াও হচ্ছে আমরা বলতে পারি নাইট্রোজেন সংবন্ধনে ব্যবহার করা হয়। তো নাইট্রোজেনের সংবন্ধনে যে ইয়েগুলো ব্যবহার করা হয় অণুজীবগুলো, সেই অণুজীবগুলোর নাম কি? এটা হচ্ছে আমরা এভাবে মাথায় রাখবো যে আজ আজ মনে হয় ক্লাস নাই। আজ মনে হয় ক্লাস নাই। তো এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। তারপর মনে হয় দিয়ে হচ্ছে মোনাস, সিউডোমোনাস। ক্লাস দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তাহলে অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। তাহলে নাইট্রোজেন সংবন্ধনে হচ্ছে তিনটা ব্যাকটেরিয়া থেকে আর কি সরাসরি বায়ু থেকে হচ্ছে কি করে, তিনটা ব্যাকটেরিয়া দিয়ে সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে। ঠিক আছে, যেটাকে গুটি বাঁধা বলি আমরা। তো মাটিতে বায়ু থেকে হচ্ছে নাইট্রোজেন নিচ্ছে, নিয়ে হচ্ছে ওটাকে যৌগ হিসেবে নাইট্রোজেনটাকে আর কি মাটিতে স্থাপন করছে। আর এটার জন্য কাজ করে হচ্ছে দেখা যায় যে রাইজোবিয়াম, যে সিম জাতীয় উদ্ভিদের মূলে হচ্ছে নডিউল হলো নাইট্রোজেন সংবন্ধন করে। তো এটা হচ্ছে রাইজোবিয়াম হতে এই কাজটা করে থাকে। রাইজোবিয়ামটা কি করে? সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেনটাকে হচ্ছে বাঁধে বা হচ্ছে সংবন্ধন করে বা হচ্ছে ওখানে অ্যাড করে। এই উদ্ভিদের যে উদ্ভিদটা যে আছে সিম জাতীয় উদ্ভিদ, সেটার যে মূলটা আছে, মূলে দেখবে যে গুটি গুটি থাকে অনেক, ওই গুটিগুলোকে নডিউল বলা হয়। ওই নডিউলের মধ্যে নাইট্রোজেন সংবন্ধনের কাজটা করে থাকে রাইজোবিয়াম। আর বিনিময়ে সিম হচ্ছে রাইজোবিয়ামকে ওর গায়ে থাকতে দেয়। এই জন্য হচ্ছে এটাকে আমরা কি বলি, মিথজীবিতা বলি। ঠিক আছে, তারপর হচ্ছে আসি মানে দুজনেই উপকার পাচ্ছে এই জন্য এটাকে মিথজীবিতা বলা হয়। আর নাইট্রোজেন সংবন্ধনে তাইলে অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আজ মনে হয় ক্লাস নাই। অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম এরা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে। এখন বাংলাদেশে যে মসুর ডাল, এই মসুর ডালের মূলে যে নডিউল, মসুর ডাল যে আছে, মসুরির ডাল আমরা খাই যে, এই মসুরের ডাল যেটা, এটার মূলে নডিউলটা তৈরি করে হচ্ছে রাইজোবিয়াম গণেরই তিনটা প্রজাতি। আর এই যে নতুন ব্যাকটেরিয়াটা যে আবিষ্কার করেছে, এই আবিষ্কার করেছে হচ্ছে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। যদিও এগুলো থেকে প্রশ্ন অনেক কম আসে, তাও আর কি আমরা জেনে রাখলাম। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আর কি রাইজোবিয়াম গণের তিনটা প্রজাতি এই ডালের, ডালটা যে আছে মসুর ডাল, মসুর ডালের মূল হচ্ছে নডিউল তৈরি করে। আর এই যে এটার জন্য যে ব্যাকটেরিয়াটা, এই নতুন ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছে কে? ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। তারপর নাইট্রিফিকেশনে আসি। নাইট্রিফিকেশন হচ্ছে যে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়াকে নাইট্রেট করা। নাইট্রিফিকেশন মানে কি? নাইট্রেট বানানো। নাইট্রেট কাকে থেকে বানায়, কার থেকে বানায়? অ্যামোনিয়া থেকে বানায়। অ্যামোনিয়া হচ্ছে NH3, NH3 থেকে হচ্ছে NO3 মাইনাস বা হচ্ছে নাইট্রেটে পরিণত করা যেটা, এটাকে নাইট্রিফিকেশন বলা হয়। আর এর জন্য প্রথমে হচ্ছে মানে এর জন্য দুটো ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে দেখা যায় যে নাইট্রো দুটো ব্যাকটেরিয়া থাকবে, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, একটা হচ্ছে নাইট্রোকক্কাস। তাহলে নাইট্রোসোমোনাস আর হচ্ছে নাইট্রোকক্কাস, এগুলো হচ্ছে আর কি টেরেস্ট্রিয়াল ব্যাকটেরিয়া বা হচ্ছে স্থলজ ব্যাকটেরিয়া। এই স্থলজ ব্যাকটেরিয়াগুলা যে অ্যামোনিয়াম নাইট্রাইড আছে, এই অ্যামোনিয়াম নাইট্রাইডে হচ্ছে পরিণত করবে। তাহলে প্রথম উপধাপে নাইট্রোসোমোনাস, তারপর হচ্ছে নাইট্রোকক্কাস, এই দুটা কি করছে? স্থলজ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আছে সেই অ্যামোনিয়াম নাইট্রেটে হচ্ছে পরিণত করছে। আর নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে হচ্ছে নাইট্রোব্যাক্টার। এখানেও আরেকটা নাইট্রো, এটার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার হচ্ছে নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। তাহলে নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে কোনটা? নাইট্রোব্যাক্টার।
ঠিক আছে। এখন এটাকে হচ্ছে আমরা এই তিনটাকে কি বলি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো এর মধ্যে নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস হচ্ছে নাইট্রেট, মানে নাইট্রেট বানানোর আগে নাইট্রাইডে পরিণত করে, আর নাইট্রাইড থেকে নাইট্রেট করে হচ্ছে নাইট্রোব্যাক্টার। তারপর হচ্ছে পতঙ্গনাশক হিসেবে আমরা ব্যবহার করি বেসিলাস থুরিনজিয়েনসিস। থুরিনজিনেসিস ভাবে অনেকে, ঠিক আছে, এটা কিন্তু GIEN, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বেসিলাস থুরিনজিয়েনসিস, এটার মাধ্যমে হচ্ছে দেখা যায় এর মধ্যে একটা প্রোটিন থাকে, ঠিক আছে, যে প্রোটিনটা আসলে একটা কাজ করে। কি কাজ করে? এই প্রোটিনের মধ্যে জিন থাকে, সেই জিনটা হচ্ছে যখন আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন একটা বেগুনে, যেটাকে বিটি বেগুন বলা হয়, মানে বেসিলাস থুরিনজিয়েনসিস থেকে বি আর টি নিয়ে বিটি বেগুন। তো এই যে বিটি বেগুনের মধ্যে হচ্ছে যখন এই জিনটা হচ্ছে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ঢুকানো হয়, তো তখন আমরা যে প্রজাতিটা পাই, ওই প্রজাতির মধ্যে এক ধরনের পোকা আছে যেটা হচ্ছে আর কি বেগুনের, দেখবা যে বেগুনে ফুটা করে ফেলে, বেগুনের কাণ্ডে, তারপর বেগুনের যে ফলটা আছে মানে বেগুনটা যে আছে বেগুনে হচ্ছে ফুটা করে ফেলে। তো এই ফুটা করার জন্য দেখা যায় যে ও ফুটা করছে কখন, যখন হচ্ছে ওই বেসিলাস থুরিনজিয়েনসিস থাকছে না। কিন্তু বেসিলাস থুরিনজিয়েনসিস থাকলে যে প্রোটিনটা হচ্ছে এখানে পাওয়া যায়, ওই প্রোটিনটা কি করতে, মানে যে জিনটা পাওয়া যায় আর কি, ওই জিনটা এখানে আসলে কি করতে দেয় না, ওই ফুটা করতে দেয় না। তো এই জন্য হচ্ছে আমরা বিটি বেগুনটাকে হচ্ছে ইউজ করে থাকি এখন আজকাল, বুঝছো? কারণ হচ্ছে এই বিটিটা থাকলে বা বেসিলাস থুরিনজিয়েনসিস থাকলে ওটা অটোমেটিক্যালি হচ্ছে কীটনাশক বা পতঙ্গনাশক হিসেবে কাজ করে, এবং ওটা তখন ওটা যে প্রোটিনটা আছে বা ওটা যে জিনটা আছে সেটার জন্য হচ্ছে ফুটা করতে পারে না আর। তারপর হচ্ছে পশু খাদ্য, যেটাকে আমরা সিলেজও বলে থাকি। তো সিলেজ তৈরি করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? তো এখন এখানে হচ্ছে চিন্তা করে দেখো, কোরবানির ঈদে যখন গরু কিনে আনা হয়, সাথে সাথে কিন্তু হইচই শুরু হয়ে যায় যে গরুর এইটা লাগতো ওইটা লাগতো, মানে সবই লাগতো, ভুসি লাগতো, পানি লাগতো, সব লাগতো। তো এই যে পশু খাদ্যের জন্য সবই কি লাগতো, তাহলে এখন পশু খাদ্য তৈরি করার জন্য কি করা হয়? লাক্টো, লাক্টো, ঠিক আছে, লাক্টো বেসিলাস হচ্ছে ইউজ করা হবে। তাহলে আমরা হচ্ছে লাক্টো লাক্টো পড়তেছিলাম না? লাক্টোর সাথে মিল আছে কার? ল্যাক্টোর। তো এই যে ল্যাক্টো বেসিলাসটা হচ্ছে আর কি এখানে আনা হবে। তাইলে পশু খাদ্য তৈরি করার জন্য খড় জাতীয় যে পদার্থ থাকবে, ঠিক আছে, খড় জাতীয় পদার্থ, এই খড় জাতীয় পদার্থকে হচ্ছে আমরা টুকরা টুকরা করে কাটবো। তাহলে খড় জাতীয় পদার্থকে খণ্ড খণ্ড করে কাটা হবে। খণ্ড খণ্ড করে কেটে তারপর হচ্ছে ওটার সাথে আমরা কি করব? পানি মিশ্রিত করব। এই যে খণ্ড খণ্ড করে কেটে পানি মিশ্রিত করব। আর তারপর হচ্ছে একটা ব্যাকটেরিয়া থাকবে যেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। সেই ল্যাক্টোব্যাসিলাসের কার্যকারিতায় পশুখাদ্য অথবা সিলেজ তৈরি হয়। আর গাভীর দুধের মানটা বাড়ানোর জন্য হচ্ছে আমরা ওই খাবারের সাথে ইস্ট মিশিয়ে খাওয়াই, ঠিক আছে। ইস্ট মিশিয়ে যদি খাওয়ানো হয়, ইস্ট যদিও ব্যাকটেরিয়া না, তাও তো অণুজীবীরই একটা অংশ, তো ছত্রাক আর কি, তো ইস্ট মিশিয়ে খাওয়ালে হচ্ছে দেখা যায় যে গাভীর দুধের যে গুণগত মান সেটা বাড়ে। তারপর হচ্ছে ধান আর গমের ফলনও বাড়ানো সম্ভব হয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে, এটা আমাদের জানা কথা। এরপরে হচ্ছে আমরা চলে যাই শিল্পক্ষেত্রে। তো এখন এখানে হচ্ছে দেখবা যে অনেক ধরনের বৈজ্ঞানিক নাম আছে, তার মধ্যে তোমার সবগুলো লাগবে না। আমরা এটা অলরেডি কালার কোডেড করে দিয়েছি, যেগুলো দেখবা যে ইয়েলো কালার করা আছে বা হলুদ রং দেখতে পাচ্ছ যেগুলোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে তোমার বেশি কাজে লাগবে। যেমন চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে কোন ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা হচ্ছে দেখবা যে কিছু মানুষ আছে, এই যে প্রচুর গরম পড়েছে না এখন, তা আমি তো রাজশাহীতে থাকি, আমার আরো বেশি গরম লাগে। তো এখন হচ্ছে দেখো যে এরকম যারা আছে মানুষজন, এরা কিছু আছে যে পাগলা টাইপের হয়, দিনে 10 কাপ চা না খেলে হয় না। এরা কি মেগা চাখোর, ঠিক আছে, মেগা চাখোর মানে প্রচুর চা খায়, মেগা চা খায়। তাহলে হচ্ছে এই যে মেগা মানে যে প্রচুর খাচ্ছে এটা বুঝাচ্ছি। তাহলে এখান থেকে মাথায় লাগবে বেসিলাস মেগাতেরিয়াম। তাহলে মেগাতেরিয়াম, বেসিলাস মেগাতেরিয়াম, এটা হচ্ছে চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে, ঠিক আছে, যে যেগুলো হচ্ছে আর কি বেশি খায় মানুষ, চাও কিন্তু বেশি খাইতে চায়, কফিও বেশি খেতে চায়। যারা তামাক অর্থাৎ বিড়ি সিগারেটে যাদের আসক্তি আছে তারাও দেখবা যে দিনে অনেকগুলা খায়। তো এরকম হচ্ছে আর কি সবগুলাই যেগুলা হচ্ছে মেগা, এই চাখর, মেগা চাখর যেটা বললাম, এটার ক্ষেত্রে মাথায় রাখবা বেসিলাস মেগাতেরিয়াম। তারপর দুগ্ধজাত শিল্প, দেখবা যে অনেককে হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট বলা হয়। ল্যাকটোজ ইনটলারেন্ট মানে তাদের শরীরে দুধের মধ্যে আমরা যে ল্যাকটোজটা পাই, মানে ল্যাকটিক অ্যাসিডটা পাই, ওই ল্যাকটিক অ্যাসিড থেকে তারপর মনে করে যে এই যে ল্যাকটোজ যেটা আছে, এটা হচ্ছে আর কি তারা কি করতে পারে না, হজম করতে পারে না। হজম করতে পারে না দেখে এটাকে ল্যাকটোজ ইনটলারেন্ট বলা হয়। তো এখন যেখানে যেখানে ল্যাক দেখবা বুঝবা ওটার সাথে দুধের সম্পর্ক আছে, যেমন ওই যে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, তারপর হচ্ছে ল্যাক্টোবেসিলাস। তাহলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাক্টোবেসিলাস, এই দুটাই হচ্ছে আর কি এইটার সাহায্যে আমরা কি করি, দুধ থেকে মাখন, দই, পনির, খোল, ছানা এগুলো তৈরি করি। তাহলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস আর হচ্ছে ল্যাক্টোবেসিলাস, এই দুটা থেকে আমরা কি করি, দুধ থেকে মাখন, দই, পনির, ঘোল, ছানা এগুলো তৈরি করা হয়। আর পাট শিল্পে পাটের যে দড়িটা ছাড়ানো হয় বা পাটের আঁশ ছাড়ানো হয় আর কি,
পাটের আঁশ ছাড়ানোর জন্য আমরা একটা ব্যাকটেরিয়া ব্যবহার করি যেটার নাম ক্লস্ট্রিডিয়াম। তাহলে পাটের আঁশ ছাড়াতে আমরা কোন ব্যাকটেরিয়া ব্যবহার করে থাকি? ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আর চামড়া শিল্পে বেসিলাস ইউজ করা হয়, এটা মনে রাখলেও হয়। আবার মনে করে হচ্ছে এটা ঘ নাম্বারে আসছে যে ব্যাকটেরিয়ার যে ব্যবহারগুলো বা উপকারিতাগুলো কি কি লেখো। তো তখন তো তোমার একটু বাড়িয়ে লিখতে হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে এগুলা মাথায় রাখতে পারো। তো চামড়া শিল্পে বেসিলাস এটা বললাম। এরপর হচ্ছে দেখবা যে ব্যাকটেরিয়ার আরো ইউজ আছে, সেটা হচ্ছে টেস্টিং সল্ট তৈরি করার কথা বলতে পারো, বায়োগ্যাস তৈরি করার কথা বলতে পারো, ভিনেগার প্রস্তুত করার ক্ষেত্রে। এখন এটা মাথায় রাখবা, আমরা একটু আগে হচ্ছে দেখেছিলাম নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে অ্যাজোটোব্যাক্টার ব্যাকটেরিয়াটা ছিল। কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে? ওই যে আজ মনে হয় ক্লাস নেই, অ্যাজোটোব্যাক্টার ছিল এখানে। কিন্তু পরের পেজে হচ্ছে গিয়ে চলে আসো ভিনেগার প্রস্তুতির জন্য, ভিনেগার হচ্ছে অ্যাসিটোব্যাক্টার, এটা মাথায় রাখতে হবে অবশ্যই, অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে ব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিডি। দেখছো নাম কিন্তু সোজা, ল্যাকটিক অ্যাসিডের সাথে লাস্টে একটা ইডি যোগ করে দিছে, ল্যাকটিক অ্যাসিডি, আই যোগ করে দিছে আর কি লাস্টে, ঠিক আছে, ব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিডি। তারপর অ্যাসিটন তৈরি করার ক্ষেত্রে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটো বিউটাইলিসাম। ওকে, এগুলো হচ্ছে মাথায় রাখার দরকার নেই, লাস্টে যেটা ছিল অ্যাসিটন তৈরির কথা। তো আমরা হচ্ছে চলে আসি মানব জীবনে। মানব জীবনে ব্যাকটেরিয়ার উপকারিতা কি কি? সেলুলোজ হজম করা, যেমন আমরা যে শাক খাই, আমরা কিন্তু ঘাস জাতীয় খাবার খেতে পারি না। গরু যেমন ঘাস খায়, তুমি ঘাস খেলে তোমার ঘাসটা হজম হবে না পেটে, কিন্তু শাক হজম হবে, কারণ আমাদের পেটে এমন ব্যাকটেরিয়া আছে যেগুলো শাকের মধ্যে যে সেলুলোজ থাকে, লাল শাক, পালং শাক, পুঁই শাক, সেগুলোকে হজম করতে পারে। তো আমরা হচ্ছে ওখান থেকে কিছু পুষ্টি পাই। আবার ওই ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে আমাদের দেহে আছে, ওগুলো হচ্ছে ওই শাকটা হজম করার সময় কিছু পুষ্টি পায়। ঠিক আছে, তারপর হচ্ছে আসি যে ভিটামিন তৈরিতে। এখন মানুষের অন্ত্রের মধ্যে দেখবা এস্কেরিশিয়া কোলাই পাওয়া যায়, ওই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র মিলে তো আমরা অন্ত্র বলি। এই অন্ত্রের মধ্যে হচ্ছে দেখা যায় যে এস্কেরিশিয়া কোলাই পাওয়া যায়। আর অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়া আছে এস্কেরিশিয়া কোলাই সহ, এগুলো হচ্ছে ভিটামিন বি, ভিটামিন বি টু, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, বায়োটিন, এগুলো প্রস্তুত করে সরবরাহ করে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে জিন প্রকৌশলে বাহক হিসেবে আমরা দুজনকে ব্যবহার করি। এই দুটাই হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সময় বোটানির সিলেবাসে ছিল আর কি। তো এখানে হচ্ছে অ্যাসকেরিশিয়া কোলাই আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এর মধ্যে আর কি অ্যাগ্রোব্যাকটেরিয়ামটা প্রবাবলি আমাদের এসেছিল যে জিন প্রকৌশলে বাহক হিসেবে কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখন এই যে এসকেরিশিয়া কোলাই আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই দুটা নাম তোমার মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে আমরা জিন প্রকৌশলে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাহক বা যেটাকে প্লাজমিড বলা হয়, এই প্লাজমিড হিসেবে ইউজ করে থাকি। তাহলে প্লাজমিড হিসেবে ইউজ করে থাকি হচ্ছে কাদের কাদের? এসকেরিশিয়া কোলাইকে আর অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে। তারপর পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে আবর্জনা পচন, পয় নিষ্কাশন, তারপর হচ্ছে তেল অপসারণ, এই যে সমুদ্রের পানিতে যে ভাসমান তেল, অনেক সময় দেখবা যে একটা জাহাজ যাচ্ছে, জাহাজে হচ্ছে আর কি কোনো ফুটা হয়ে গেছে বা হচ্ছে সামহাও জাহাজ থেকে, তেলবাহী জাহাজ আর কি, তেল সব হচ্ছে ইয়েতে পড়ে গেছে, সাগরে পড়ে গেছে। তখন যেটা হয়, উপরে যে তেলটা ভাসে, ঠিক আছে, সাগরের লেয়ারের উপরে তো ওই যে পানিতে তো আর তেল মিশতেছে না, এই জন্য উপরে যখন তেলটা ভাসে, ওই ভাসমান তেলটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, যেটা হচ্ছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া। তো তোমার অপশনে সাধারণত সিউডোমোনাসই থাকে যে কোন ব্যাকটেরিয়া হচ্ছে তেল খাদক ব্যাকটেরিয়া বা কোন ব্যাকটেরিয়া তেল অপসারণে সাহায্য করে। অপশনে দেখবে সিউডোমোনাসটা থাকে। এটার উত্তরটা হবে হচ্ছে সিউডোমোনাস আরুজিনোসা, আইরুজিনোসা, ঠিক আছে, আইরুজিনোসা। তাহলে সিউডোমোনাস আইরুজিনোসা। এরপর হচ্ছে আমরা আসি বায়োগ্যাস উৎপাদন। বায়োগ্যাস উৎপাদনের জন্য বেসিলাস, এস্কেরিশিয়া কোলাই, ক্লস্ট্রিডিয়াম, মিথানোকক্কাস, এই যে দেখো সবগুলোর মধ্যে হচ্ছে এই মিথানোকক্কাসটা যেটা আছে এটার মধ্যে, এইটার সাথে মিথেন আছে না মাঝখানে, এই দেখো মিথানোকক্কাস দেখেই বোঝা যাচ্ছে মিথেন, আর মিথেন কি এক ধরনের প্রাকৃতিক গ্যাস। তো এখন এটার জন্য হচ্ছে বায়োগ্যাস উৎপাদনে মনে রাখবা মিথানোকক্কাসটাও হবে। তারপর হচ্ছে আমরা আসি ব্যাকটেরিয়ার অপকারিতা। এখন অপকারিতা তো বলে শেষ নেই। যেমন মানুষের রোগ সৃষ্টির ক্ষেত্রে যক্ষার ব্যাকটেরিয়ার নাম তো আমরা সবাই জানি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো এটা মাথায় রাখবে এভাবে যে টিউবারকুলোসিস মানেই হচ্ছে যক্ষা। তো এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে কি হবে? যক্ষা। এরপর নিউমোনিয়ার উদাহরণ আমরা পড়েছিলাম, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, সবগুলো আমরা উদাহরণে পড়ে এসেছি। ডিপ্লোকক্কাস নিউমোনিয়ায়, তারপর সালমোনেলা টাইফি টাইফয়েডের ক্ষেত্রে, কলেরার ক্ষেত্রে ভাইব্রিও কলেরা, সবগুলোর সাথে দেখবা নাম লাগানোই আছে। ডিপথেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা আমরা এইভাবে পড়েছিলাম যে কার কোনো ফ্লাজেলা নেই, যেটা হচ্ছে অ্যাট্রাইকাস ছিল। তো অ্যাট্রাইকাস হচ্ছে কারোই নাই। তো কারোই নাই কোনটা ছিল? কোরিনে ব্যাকটেরিয়াম। কোরিনে ব্যাকটেরিয়ামটা হচ্ছে বা করাইনে ব্যাকটেরিয়ামটা যেটা, এটা হচ্ছে ডিপথেরিয়ার ব্যাকটেরিয়াম। তাহলে করাইনে ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। তারপর আমাশয়, যেটা আমাশয় হচ্ছে বেসিলাস ডিসেন্ট্রি। আমাশয়কে আমরা ইংরেজিতে ডিসেন্ট্রি বলে থাকি। তো আমাশয়টা কি হবে? বেসিলাস ডিসেন্ট্রি। তারপর হচ্ছে ধনুষ্টঙ্কার বা টিটেনাস। টিটেনাসের সাথে দেখো এই যে টিটেনাস, টিটেনি, টিটেনাস, টিটেনি। তাহলে এটা ক্লস্ট্রিডিয়াম টি টেনি। ঠিক আছে, টেটানি তেতানি হিসেবে মনে রাখতে পারো, ক্লস্ট্রিডিয়াম তেতানি।
ওইভাবে মনে রাখতাম আমি। তেতানি মনে রাখলে হচ্ছে মনে থাকতো যে টির পর একটা ই আছে। যদি টিটেনা টিটেনা দিয়ে মনে রাখতে চাও, বা যে টিটেনাস সেটা টিটেনি দিয়ে মনে রাখতে চাও, তাহলে আসলে ভুল হয়ে যেতে পারে, আই দিয়ে দিতে পারো টির জায়গায়। তাই তেতানি দিয়ে মনে রাখতাম আমি। এরপর হুপিং কাশি হচ্ছে পার্টুসিস, তাহলে এটা হচ্ছে বোরদে তেল্লা পার্টুসিস দিয়ে ছড়াবে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। ওখানে হচ্ছে তোমার অপশনে অ্যানথ্রাক্স দেখে অনেকেই ভাবে যে অ্যানথ্রাক্সটা হয়তো ভাইরাস, কিন্তু অ্যানথ্রাক্স আসলে কি ব্যাকটেরিয়া জন্য হয় আর কি। ঠিক আছে, মানে অ্যানথ্রাক্সটা আসলে অনেকেই ভাবে যে ভাইরাস দিয়ে হয়, বাট অ্যাকচুয়ালি কি দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, ল্যাপ্রোসি, ল্যাপ্রোসি মানে কুষ্ঠরোগ, তো কুষ্ঠরোগ সাথে হচ্ছে আনডিউলেটেড ফিভার যেগুলো, এই সমস্ত রোগ হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এরপর যৌনবাহিত রোগে যদি আমরা আসি, যৌনবাহিত রোগের মধ্যে গনোরিয়া, সিফিলিস, এই দুটার নাম তো আমরা অনেক শুনেছি। এখন দুটার ক্ষেত্রে হচ্ছে গনোরিয়ার মধ্যে দেখা যায় যেখানে গর্ভকালীন বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। মানে একটা নারী যখন প্রেগনেন্ট আছে তখন তার মধ্যে যদি সামহাও এই অবৈধ যৌন মিলন বা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে দেখা যায় যে গনোরিয়া ঢুকে যেতে পারে। মানে গনোরিয়া যে অসুখটা বা হচ্ছে রোগটা এটা আসতে পারে আর কি। গনোরিয়ার জন্য যে অণুজীবটা কাজ করে বা ব্যাকটেরিয়াটা কাজ করে ওইটা হচ্ছে নেইজেরিয়া গনোরিয়া। ঠিক আছে, নেইজেরিয়া গনোরিয়া। তো এই যে নেইজেরিয়া গনোরিয়া যেটা আছে, সেই নেইজেরিয়া গনোরিয়ার মধ্যে এটার মাধ্যমে আর কি দেখা যায় যে গর্ভকালীন যে জটিলতা, প্রেগনেন্সির সময় যে বাজে অবস্থা ফেস করতে হতে পারে, সেটা বাদ দিয়েও হচ্ছে দেখা যায় যে নারী পুরুষ দুজনেই হচ্ছে ইনফার্টাইল হয়ে যেতে পারে বা সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যেতে পারে, যেটাকে বাংলা আমরা বলি বন্ধ্যা। তো মানে নারী পুরুষ দুজনেই কিন্তু তখন বন্ধ্যা হয়ে যেতে পারে, অর্থাৎ আর কোনো সন্তান নিতে পারবে না। এটা কার জন্য হয়? গনোরিয়ার জন্য হয়। গনোরিয়ার বৈজ্ঞানিক নাম কি? নেইজেরিয়া গনোরিয়া। তারপর হচ্ছে আমরা আসি সিফিলিস। সিফিলিসটা হচ্ছে পাল্লিদুম। সিফিলিস পাল্লিদুম, ঠিক আছে, এটা হচ্ছে থ্রেপোনেমা পাল্লিদুম। এটা মাথায় রাখতে হবে, এটা মুখস্থ করা লাগবে আর কি, যে সিফিলিসের জন্য কোন ব্যাকটেরিয়াটার কি কাজ করে। গনোরিয়াটা দেখো এটার সাথে গনোরিয়া লাগানোই আছে, তাই আলাদা করে আর কি মুখস্থ করতে হয় না আমাদের। বাট সিফিলিসের জন্য যে পাল্লিদুম, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। থ্রেপোনেমা পাল্লিদুম, ঠিক আছে, তাহলে এটা কি? সিফিলিসের জন্য থ্রেপোনেমা পাল্লিদুম। আর দেহে হচ্ছে দীর্ঘকালের জটিলতা দেখা যায় সিফিলিস হলে, আর ঠিকমতো চিকিৎসা না করালে কিন্তু মারাও যেতে পারে মানুষ। এছাড়াও হচ্ছে দেখা যায় ক্ল্যামাইডিয়ার মাধ্যমে ছড়ায় যৌনবাহিত রোগ, যেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাতিস। তারপর হচ্ছে আমরা আসি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, আমাদের সবগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে গরু মহিষের যক্ষা যেটা আছে, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, এটা থেকে একবার আসছে দেখেছিলাম। হাঁস মুরগি কলেরা যেটা বেসিলাস আভিসেপ্টিকাস, এটা জানলেই হবে। আর আদারওয়াইজ হচ্ছে গলা গলা ফোলা টাইপের যে জিনিসপত্র আছে এগুলো এত লাগবে না। এরপর আমরা আসি উদ্ভিদের রোগ সৃষ্টি। এর মধ্যে হচ্ছে গমের টুন্ডু রোগ যেটা আছে, সেটা হচ্ছে গমের টুন্ডু। টুন্ডু দিয়ে হচ্ছে মাথায় রাখবা তৃতীচি, টুন্ডুতে হচ্ছে ট আছে, তৃতীচিতেও ট আছে। দেখছো এই যে টি আছে আর কি, টুন্ডু রোগেও টি আছে, তৃতীচিতেও টি আছে। তাহলে গমের টুন্ডু রোগ যেটা, এটা হচ্ছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম ট্রিটিসির জন্য হয়। তারপর ধানের পাতা ধসা, এটা হচ্ছে জ্যান্থোমোনাস ওরাইজির জন্য হয়। তারপর আখের পাতা, আখের আঠা ঝরা রোগ যেটা, এটা কখনো আসে না সাধারণত। লেবুর ক্যাঙ্কারটা সেটা হচ্ছে জ্যান্থোমোনাস চিত্রি। জ্যান্থোমোনাস চিত্রিটা ভালো মতো মাথায় রাখতে হবে, লেবুর ক্যাঙ্কার যেটা, এটা হচ্ছে জ্যান্থোমোনাস চিত্রির মাধ্যমে হয়। আর আলুর স্ক্যাব যেটা, এটাও একবার আসতে দেখলাম, স্ট্রেপ্টোমাইসিস ক্যাবিস। ঠিক আছে, আলুর স্ক্যাব রোগটা যেটা আছে এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ক্যাবিস। আর বাকি যেগুলো আছে, টমেটোর ক্যাঙ্কার, আপেলের ফায়ার ব্লাইট, তারপর তামাকের ব্লাইট, সিমের লিফ স্পট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার এইটা মাথায় রাখতে হবে যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, নট ছত্রাক। তোমার অনেক সময় প্রশ্ন আসে টমেটোর ক্যাঙ্কার কি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় না ছত্রাকের মাধ্যমে ছড়ায়, বা নিচের কোনটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। ওটার মধ্যে টমেটোর ক্যাঙ্কার অপশনে আছে, দেখে তো মনে হচ্ছে এই অপশনটা তো আগে দেখি নাই, এটা মনে হয় ভাইরাসই হবে, তাহলে ভাইরাস লাগিয়ে আসি। কিন্তু অ্যাকচুয়ালি না, টমেটোর ক্যাঙ্কার রোগটা কার ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি খাদ্যের যে পচন বিষাক্তকরণ। এখন এটা হচ্ছে দেখবা যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামের এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটা খাদ্যের মধ্যে বোটুলিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি করে। আর এটার মাধ্যমে যখন হচ্ছে এই যে এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যেটা ছিল, এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে খাবারের মধ্যে বিষাক্ত পদার্থটা দিয়ে দিল, যেটা হচ্ছে আর কি বোটুলিন। তো এই বোটুলিন খেয়ে যখন মানুষ মারা যায়, তখন হচ্ছে এটাকে বোটুলিজম বলা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে বোটুলিন তৈরি করলো কে? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। আর কি তৈরি করলো এখান থেকে? বোটুলিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ। ওটা যখন আর কি খাবারে মিশে তখন হচ্ছে মানুষ দেখা যায় মারাও যেতে পারে। আর তারপর হচ্ছে দেখা যায় যে এই মারা যাওয়াটাকে হচ্ছে আমরা কি বলি? বোটুলিজম বলি। পানি দূষণ, রিসেন্টলি দেখবা যে বুয়েটের পানির মধ্যে যে কলিফর্ম পাওয়া গিয়েছিল একটা টাইমে, এখন ইস্যুটা সম্ভবত সলভ হয়েছে। তো তার আগ পর্যন্ত কিন্তু আসলে অনেক রিস্কে ছিল ওরা, বিকজ কলিফর্মের যে ব্যাকটেরিয়াটা, এটা সাধারণত আর কি এই ফিসিস বা হচ্ছে মল দিয়ে দূষিত হয়। তো এই যে মল দিয়ে দূষিত হওয়ার পরে পানিটাকে একদম পানির অযোগ্য করে ফেলে। তো তুমি যদি
যদি পানির মধ্যে কলিফর্ম পাও এবং ওই পানিটা পান করো, তাহলে তোমার অনেক বাজে বাজে অসুখ হতে পারে, বিকজ মল মানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বাজে আবর্জনাগুলোর একটা। ঠিক আছে, তাহলে এই যে কলিফর্ম ব্যাকটেরিয়া যেটা আছে, এই কলিফর্ম ব্যাকটেরিয়াটা কি করে, পানিকে কি করতেছে, পানির অযোগ্য করে তুলছে। তারপর হচ্ছে মাটির উর্বরতা শক্তি আছে যে এটাকে বিনষ্ট করে। যেমন আমরা দেখেছিলাম যে নাইট্রিফিকেশন হচ্ছে যখন, তখন মাটিতে নাইট্রেট আসতেছে, আর ডিনাইট্রিফিকান্স হচ্ছে মাটির যে নাইট্রেট ওটাকে ভেঙে হচ্ছে নাইট্রোজেনটাকে মুক্ত করে দেয়। নাইট্রেটটাকে ভাঙা আমরা বলতেছি ডিনাইট্রিফিকান্স। তাহলে ডিনাইট্রিফিকান্স আসছে ডিলিট, আর নাইট্রিফিকেশন থেকে নাইট্রিফিকেশনকে যখন ডিলিট করে দেয়, মানে নাইট্রেটকে যখন ডিলিট করে দেয় তখন ওটা হচ্ছে ডিনাইট্রিফিকান্স। তাহলে বেসিলাস ডিনাইট্রিফিকান্স কি করে, নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় মাটির মধ্যে যে নাইট্রেটকে ভেঙে হচ্ছে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে। মাটির মধ্যে যে নাইট্রেট গুলা ছিল নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে। আর মাটির মধ্যে যে উর্বরতা, এই নাইট্রেট যখন এসেছে তখন কিন্তু উর্বরতা বেড়েছে, তাহলে নাইট্রেট ভেঙে নাইট্রোজেন মুক্ত করে দিচ্ছে, তাহলে উর্বরতা কমে যাবে। উর্বরতা কমে যাচ্ছে, ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। আর লোহার পাইপে ক্ষত কোনটা সৃষ্টি করে, প্লাস বিমানের জ্বালানিতে জন্মালে দুর্ঘটনা ঘটতে পারে, এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার মধ্যে লোহার পাইপে ক্ষত সৃষ্টি করে কোনটা, ডেসালফো ভাইব্রিও। তো এর মধ্যে হচ্ছে এটা মাথায় রাখবা যে এফ, এফ আছে এখানে, আর লোহা মানে হচ্ছে ফেরাম, তাহলে ফেরাম আর হচ্ছে ডেসালফো ভাইব্রিও, এটা মাথায় রাখতে হবে। তারপর বিমানের জ্বালানিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম যখন জন্মায় তখন ওই জ্বালানিটা আর ব্যবহারের উপযোগী থাকে না। ঠিক আছে, বিমানের যে আর কি জ্বালানি আছে, ফুয়েল আছে, সেই ফুয়েলের মধ্যে যদি ক্লস্ট্রিডিয়াম জন্মায়, ক্লস্ট্রিডিয়াম জন্মালে কি হবে, তখন বিমানের জ্বালানিটার ইউজ করা যাবে না। ওইভাবে হচ্ছে পথের মাঝখানে বিমান দুর্ঘটনা ঘটতে পারে। তাইলে বিমানের জ্বালানিতে কি জন্মালে বিমান দুর্ঘটনা ঘটে, ক্লস্ট্রিডিয়াম জন্মালে। এরপর আমরা চলে আসি ধানের ব্লাইট রোগে। ধানের ব্লাইট রোগটা হচ্ছে দেখা যায় যে গাছের যে ফুল, পাতা, কাণ্ডের টিস্যু আছে, এটা ক্ষয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন ধানে দেখবা যে ফুল, ফল, পাতা যেগুলো আছে আর কি, এই যে এখানে আমরা দেখাবো, এই দেখো যে বিভিন্ন ধরনের ফুল, পাতা, কাণ্ডের টিস্যু আর কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। দেখছো এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। তো এটা হচ্ছে আর কি ধানের ব্লাইট রোগ। তো এখন এটা প্রথম প্রমাণ করেছে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে যে ধানের ব্লাইট রোগ হয়, এটা প্রথম কে প্রমাণ করেছে, এটা প্রথম প্রমাণ করেছে হচ্ছে তেকাশি। তাহলে তেকাশি হচ্ছে প্রথম প্রমাণ করেছে যে ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। আর এটার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে জ্যান্থোমোনাস ওরাইজি। আর এটা দেখো যে একটা অসুখ তৈরি করছে, তাই না, একটা রোগ তৈরি করছে, এই জন্য এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলবো আমরা। অ্যাকচুয়ালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হওয়ার পিছে মূল কারণ কিন্তু ওদের পেপটিডোগ্লাইকানের যে স্তর, বা এই ব্যাকটেরিয়া ক্ষেত্রে যে কোষ প্রাচীরের স্তরটা ওইটা অনেক ছোট বা অনেক পুরু হয়। সরি, অনেক পুরু বলতেছে, অনেক পাতলা হয়। ঠিক আছে, অনেক পাতলা যখন হয় তখন হচ্ছে ওটা আর কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়। আর এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি করে না, কোনো স্পোর তৈরি করে না, এর কি নেই, এর কোনো ক্যাপসুল মানে হচ্ছে বাইরে যে ইয়েটা থাকে, ক্যাপসুলের মতো পার্টটা, ওই ক্যাপসুলটা হচ্ছে নাই। ক্যাপসুল না থাকলেও ধানের ব্লাইট রোগের যে জ্যান্থোমোনাস ওরাইজি আছে, সেই জ্যান্থোমোনাস ওরাইজির মধ্যে একটা ফ্লাজেলা থাকে। ঠিক আছে, আর এরা হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস, বন্য ধান মানে ধানের মতো যেগুলো আছে সেগুলোকে হচ্ছে বিকল্প পোষক হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। এখন ধরো যে এই ধানটাকে আক্রান্ত করেছে, ওই ধানটা তো একটা পর্যায়ে মরে যাবে। তো ধানটা যখন মারা যাচ্ছে বা ধানটা যখন হচ্ছে আমরা আর কি তুলে ফেলতেছি, তখন হচ্ছে দেখা যায় যে ও কি করে, আশেপাশে যে ঘাস আছে অথবা আশেপাশে যদি বন্য ধান থাকে, বুনো জায়গা টায়গা থাকে, ওই জায়গায় হচ্ছে তখন ছড়িয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে আর কি সরে যাচ্ছে। আর এখন হচ্ছে দেখা যায় যে রোগাক্রান্ত বীজ, খড়, জমিতে পড়ে থাকা রোগাক্রান্ত শস্যের অবশিষ্টাংশ থেকে রোগ ছড়াতে পারে। এই জন্য সিস্টেমটা হচ্ছে দেখা যায় যখন এই যে রোগ আক্রান্ত হবে, পুরো গাছটাকে আর কি পুড়িয়ে ফেলতে হবে, কোনো ওই যে নিচে যে অংশটুকু রেখে দেয় গাছে, ওই অংশটুকু রেখে দেওয়া যাবে না, কারণ ওখান থেকে নতুন করে আবার রোগ ছড়াতে পারে। ঠিক আছে, এই জন্য পুরোটাকে পুড়িয়ে ফেলতে হবে, ওটা আমরা পরে আসতেছি একটু পরে, মানে কি কি প্রতিকার প্রতিরোধের ব্যবস্থা আছে ওগুলো আমরা পরে দেখবো। তারপর হচ্ছে আসো যে পাতার ক্ষতস্থান, কাটা স্থান, হাইডাথর বা পত্ররন্ধ্রের মাধ্যমে জীবাণু গাছের অভ্যন্তরে প্রবেশ করে। তো এখন এটা চিন্তা করো যে এই যে পাতার ক্ষেত্রে দেখো এই যে এখানে ছিঁড়ে গেছে, তো এ ফুটা ফুটা ফাটা হয়ে গেছে, যে এই ফাটা ফাটা হয়ে যাওয়ার পরে এই যে ক্ষতস্থান যে আছে, এই ক্ষতস্থানের মাধ্যমে, ক্ষতস্থান, কাটা স্থান, হাইডাথর যেটাই বলো আর কি, হাইডাথর বা পত্ররন্ধ্র আর কি, তো এই পত্ররন্ধ্রের মাধ্যমে দেখবা যে জীবাণু হচ্ছে কি করতে পারে, গাছের ভিতরে যেতে পারে। গাছের ভিতরে বলতে কিন্তু একদম ওদের যে জাইলেম ফ্লোয়েম আছে ওই জায়গায় হচ্ছে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পরে হচ্ছে কি হয়, সেখানে এটা হচ্ছে এই ওর বংশ বিস্তার করে। বুঝছো, ধানের ব্লাইট রোগ যেটা আছে জ্যান্থোমোনাস ওরাইজি, এটা তো এখন ধানের ভিতর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হচ্ছে ওখানেই দেখা যাবে যে বংশ বিস্তার করতেছে। এই যে বংশ বিস্তার করতেছে, যে বংশ বিস্তার করতে করতে পরে দেখা যায় যে এই শিরা যে আছে,
ঠিক আছে, শিরার ভিতর চলে যাবে। এই যে একটা পাতার মধ্যে মনে করো যে পত্ররন্ধ্রের মাধ্যমে ঢুকলো, এরপরে এই যে শিরা আছে, সে শিরার মধ্যে হচ্ছে যাবে। তো এই শিরার মধ্যে গেল, শিরার মধ্যে যাওয়ার পরে হচ্ছে দেখা যায় শিরা দিয়ে হচ্ছে গাছে, গাছ থেকে হচ্ছে মূলে পৌঁছায় যাবে। তো এই যে মূলে পৌঁছে যাওয়ার পরে দেখা যায় যে জ্যান্থোমোনাস ওরাইজি যেটা, ওটা এর পানির প্রবাহটা বা পানির ফ্লোটাকে হচ্ছে বন্ধ করে দেয়। তাই জ্যান্থোমোনাস ওরাইজি কি করছে, পানির ফ্লোটাকে বন্ধ করে দিচ্ছে। আর পানির ফ্লোটা যদি বন্ধ হয়ে যায়, তখন গাছটা কি হবে, গাছটা ধীরে ধীরে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে যাবে, নেতিয়ে পড়বে, কারণ ও তো পানি পাচ্ছে না। পানি না পেলে শুকিয়ে যাওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। আর অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এটারে যদি উচ্চ তাপমাত্রা বলে তাহলে তো সবাই হাসাহাসি করবে। যাই হোক, তো অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা যেটা আছে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে দেখা যায় যে উচ্চ জলীয় বাষ্প, তারপর বৃষ্টি, জমিতে অধিক পানি, এই সমস্ত জিনিস আর কি। তাপমাত্রা যখন বেশি হবে তখনও হচ্ছে রোগ আক্রমণে সাহায্য করবে। তারপর মনে করো যে জলীয় বাষ্প যখন বেশি থাকবে, তখনও ব্যাকটেরিয়া ইজিলি হচ্ছে কি করতে পারবে, ব্যাকটেরিয়া ইজিলি হচ্ছে আর কি আক্রান্ত করতে পারবে। বুঝছো? তারপর হচ্ছে ধরো যে জমিতে যদি অনেক বেশি পরিমাণে হচ্ছে পানি থাকে, তখন হচ্ছে এই পানির মাধ্যমেই হচ্ছে দেখা যাচ্ছে যে এই রোগ আক্রমণে সাহায্য হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে আমরা আসি রোগের লক্ষণ। ইউজুয়ালি হচ্ছে দেখা যায় যখন বৃষ্টিটা একটু বেশি হতে থাকে, ওটার পরে পরে, যেমন জুন জুলাই দিকে বৃষ্টি অনেক বেশি হয়, এটা ঠিক পরপরই মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে হচ্ছে এই রোগের সূচনা হয়। তাহলে যখন বৃষ্টি হচ্ছে তার ওই যে 1-2 মাস পরে আগস্ট সেপ্টেম্বরের দিকে হচ্ছে কি হতেছে, এটা সূচনা হচ্ছে বা হচ্ছে মানে রোগটা আর কি ছড়ানো শুরু করে। তারপর হচ্ছে পাতার মধ্যে দেখবা যে এই যে দাগগুলো দেখলে অনেকটা ভেজা ভেজা দাগ মনে হচ্ছে না? এই যে ভেজা ভেজা দাগ মনে হচ্ছে দেখে। তো এই যে এরকম ভেজা ভেজা দাগ আর কি দেখা যাবে। তো ভেজা, তারপর হচ্ছে দেখো হালকা ট্রান্সপারেন্ট, অর্ধ স্বচ্ছ। এই যে অর্ধ স্বচ্ছ, আর দেখো সবগুলা লম্বা লম্বা। তাহলে ভেজা, অর্ধ স্বচ্ছ আর লম্বা দাগের তৈরি হয়। তারপর হচ্ছে পাতা ক্রমশ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দিকে বড় হয়। আর হচ্ছে দেখবা যে অনেকটা ঢেউ খেলানো একটা স্ট্রাকচার ধারণ করে। বুঝছে? যে কুকড়ে কুকড়ে যায়, জায়গায় জায়গায় কুকড়ে কুকড়ে যায়, তো এটা অনেকটা ঢেউ খেলানো একটা স্ট্রাকচার ধারণ করে। তো এই যে এই ঢেউ খেলানো প্রান্ত বিশিষ্ট হয় তখন। আর দেখবা যে দাগগুলা হচ্ছে ক্রমশ দেখতেছো হলুদ হলুদ দেখাচ্ছে না দাগটা? হলুদ হলুদ বা হচ্ছে দেখা যায় যে ধূসর টাইপের হয়ে যাচ্ছে। তাহলে ক্রমশ হলদে বা হলদে সাদা ধূসর বর্ণের হয়। তারপর সকালে আক্রান্ত স্থান থেকে দুধের মতো সাদা রস প্রবাহিত হয়। ওটা তো এখানে দেখাতে পারলাম না, বাট এই যে আক্রান্ত যে স্থান আছে এখানে সকালে দেখবা যে অনেকটা সাদা সাদা কষের মতো লেগে আছে আর কি, রসের মতো বা কষ বলতে পারো আর কি। তো এই সাদা রস হচ্ছে প্রবাহিত হয় সকালবেলা যে আক্রান্ত স্থান থেকে। তারপর স্যাপ্রোফাইটিক ছত্রাক যেটা আছে, স্যাপ্রোফাইটিক, স্যাপ্রো শব্দটা এসেছে হচ্ছে বর্জ্য থেকে। যে সমস্ত ছত্রাক বর্জ্যের উপর বেঁচে থাকে বা বর্জ্য খেয়ে বেঁচে থাকে, যেটা হচ্ছে আর কি বিভিন্ন পশু পাখির উচ্ছিষ্ট হতে পারে, ময়লা আবর্জনা হতে পারে, এরকম জিনিস খেয়ে বেঁচে থাকে, ওই রকম ছত্রাকের আক্রমণে হচ্ছে ক্ষতস্থানটা ধূসর বর্ণের হয়। তাহলে ক্ষতস্থানটা ধূসর বর্ণের হয় কেন? এই যে এরকম স্যাপ্রোফাইটিক যে ইয়ে আছে, স্যাপ্রোফাইটিক ছত্রাক, সেই ছত্রাকের কারণে হচ্ছে দেখা গেছে যে ক্ষতস্থানটা ধূসর বর্ণ ধারণ করেছে। তো এখন এটার পর হচ্ছে আর কি আমরা আসি ফলনটা। এটার মাধ্যমে ধানের ব্লাইট রোগ যে হয়, এই ধানের ব্লাইট রোগের মাধ্যমে ফলনটা আমাদের 60%-এর মতো কমে যেতে পারে, মানে 60% পর্যন্ত কমতে পারে। তাহলে অনেক বড় লস আর কি ধানের ব্লাইট রোগ হলে। আর ব্লাইট রোগের বিরুদ্ধে আসলে ভালো প্রতিকারটা কি? ভালো যে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ব্লাইট রোগের প্রতিকার আর প্রতিরোধ দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিরোধক্ষম প্রকরণ চাষ করাটা সবচেয়ে ভালো, মানে যেই জাতের হচ্ছে দেখা যায় যে যেই জাতের ধানের মধ্যে ব্লাইট রোগটা ছড়াবে না, যেটা হচ্ছে ব্লাইট রোগের বিরুদ্ধে আর কি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে এরকম। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এখন আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি আর কি। তো এই জন্য হচ্ছে এই ধরনের জাত আমরা ইজিলি ইউজ করতে পারি। কিন্তু তারপরে হচ্ছে দেখা যায় যে যদি সামহাও আমরা ওটা করতে না পারি, বা হচ্ছে ওটা করার পরেও দেখা যায় যে ব্লিচিং পাউডার 100 মিলিগ্রাম প্রতি মিলিলিটারে, আর হচ্ছে জিঙ্ক সালফেট 2% দিয়ে হচ্ছে আমরা বীজ যদি শোধন করি, তাহলে রোগ আক্রমণটা অনেকখানি কমে যায়। তাহলে কি কি কথা বলেছে? এই দুইটা জাস্ট মাথায় রাখবা যে ব্লিচিং পাউডারের কথা বলছে আর জিঙ্ক সালফেটের কথা বলছে। এখন এটা তোমার এমসিকিউ তে আসতে পারে যে কিরকম ভাবে হচ্ছে ইউজ করতেছো। ব্লিচিং পাউডারটা ইউজ করতে হচ্ছে 100 মিলিগ্রাম/মিলিলিটার, আর জিঙ্ক সালফেটটা ইউজ করতে হচ্ছে 2%। এটা দিয়ে হচ্ছে বীজ যখন শোধন করা হবে তখন হচ্ছে বহুলাংশে কমে যাচ্ছে। আর জিঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবা জিঙ্কের যে আয়নটা, এই আয়নটা কি হয়, জিঙ্ক 2+, তাইলে যে 2+ আছে ওখান থেকে 2%। আর ব্লিচিং পাউডারের মধ্যে হচ্ছে কত, 100 মিলিগ্রাম। ঠিক আছে, ব্লিচিং পাউডার, তো পাউডারে হচ্ছে 100 মিলিগ্রাম/মিলিলিটার। তারপরে হচ্ছে নাইট্রোজেন সার বেশি ব্যবহার করা যাবে না। নাইট্রোজেন সারের প্রতি দেখা যায় যে তখন হচ্ছে ব্যাকটেরিয়ারা হচ্ছে আরো বেশি আক্রমণ করার চেষ্টা করে যদি এরকম সার আমরা বেশি ব্যবহার করে থাকি। তারপর গাছ যখন আক্রান্ত হয় তখন ওই ক্ষেত্রে হেক্টর প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। তাহলে গাছ আক্রান্ত হলে প্রতি হেক্টরে কত কেজি, 2 কেজি হচ্ছে ব্লিচিং পাউডার ইউজ করবো আমরা।
ওকে, তাহলে 2 কেজি ব্লিচিং পাউডার ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে ফিনাইল সালফিউরিক অ্যাসিডেট ক্লোরোফেনিকল, এটা 10 থেকে 20 লিটার পরিমাণ মিশে হচ্ছে আক্রান্ত ক্ষেতে ছিটালে রোগ নিয়ন্ত্রণ হয়। তাহলে ফিনাইল সালফিউরিক অ্যাসিডের এত কঠিন নাম মনে রাখা লাগবে না, জাস্ট মাথায় রাখবা যে নামের সাথে ফিনাইল সালফিউরিক আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এমসিকিউ তে আসলে যাতে পারা যায়। তাহলে মাথায় রাখবা যে ফিনাইল সালফিউরিক আছে। আর লাস্টের দিকে ক্লোরাম ফেনিকল আছে। তো এই যে ক্লোরাম ফেনিকলটা যে আছে, এটা মাথায় রাখলেও হয় না রাখলেও হয়, কিন্তু মাথায় রাখতে হবে ফিনাইল সালফিউরিক আছে। তাহলে ফিনাইল সালফিউরিক সামথিং এটা কত লিটার? 10 থেকে 20 লিটার। তাহলে ফিনাইল সালফিউরিক বলছি যখন, তখন এটা হচ্ছে 10 থেকে 20 লিটার পরিমাণে হচ্ছে আর কি মিশিয়ে তারপর হচ্ছে আক্রান্ত ক্ষেত যেটা আছে সেখানে ছিটাতে হয়। আর বীজ বপন করার আগে, এটা হচ্ছে প্রতিরোধের পার্ট, মানে তুমি বীজটা দাও নাই এখনো, দেওয়ার আগে হচ্ছে তখন তোমার 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একটা দ্রবণে। দ্রবণটার নাম কি? সিরিসান দ্রবণ। তো সিরিসান দ্রবণটা কতটুকু? মাত্র 0.1%। এই 0.1%-এর মধ্যেই যদি তুমি হচ্ছে এই ডুবিয়ে রাখো এটাকে বা হচ্ছে ভিজিয়ে রাখো, তো ভিজিয়ে রাখলে তখন দেখবা যে বীজ বাহিত যে সংক্রমণ এটা হচ্ছে রোধ হয়। মানে ওই বীজের মধ্যে যদি অলরেডি জীবাণুটা থেকে থাকতো, তখন ওই 0.1% সিরিসান দ্রবণটা মিশানোর কারণে ওইটা হচ্ছে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এটার পরে হচ্ছে আমরা যাই কলেরা। কলেরা হচ্ছে আমরা জানি যে ভাইব্রিও কলেরা নামের একটা ব্যাকটেরিয়া কোনোভাবে মুখ দিয়ে যদি আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে, পাকস্থলী ক্ষুদ্রান্তে, তখন হচ্ছে সুস্থ মানুষ কলেরায় আক্রান্ত হয়ে যেতে পারে। এখন এটা হচ্ছে আমরা দেখি যে ইউজুয়ালি পানিবাহিত হয়, পানির মাধ্যমে ছড়িয়ে থাকে, বা হচ্ছে আমরা যে খাবার দাবার খাই, যেমন রাস্তার পাশে হচ্ছে দেখবা যে ফুচকা, ভেলপুরি, চটপটি, এই সমস্ত জিনিস যারা বানায়, এদের ওখান থেকে হচ্ছে এরকম কলেরা বা পানিবাহিত রোগগুলো ছড়াতে পারে। তো এখন এর পিছে মূল কারণটা হচ্ছে আর কি হাইজিনটা ঠিক নেই, তারপর হচ্ছে আর কি স্যানিটেশন ব্যবস্থা ভালো না, এরকম অনেক ধরনের কারণ আছে। আচ্ছা, তো এই কলের আকারটা হচ্ছে একটু বাঁকা কমার মতো, এটাই মাত্র একটা ফ্লাজেলা থাকে এই জন্য। তারপর হচ্ছে দৈর্ঘ্য হয় 1 থেকে 5 মাইক্রন, এক প্রান্তেই যে একটা ফ্লাজেলা থাকে বললাম। আর এর মাধ্যমে একটা অসুখ হয়, তার মানে এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধরে নিতে পারো। আর দৈর্ঘ্য কতটুকু এটা মনে রাখার তেমন দরকার নাই, এটা থেকে অত প্রশ্ন আসে না। কিন্তু প্রথম কলেরা রোগের জীবাণুকে আবিষ্কার করেছে, এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে রবার্ট কক। এটা আমাদের সবচেয়ে বিখ্যাত এমসিকিউ গুলোর একটা, যে প্রথম কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে রবার্ট কক আবিষ্কার করেছিলেন। আর হচ্ছে দেখবা যে কলেরা রোগের জীবাণু যেটা, এটা ক্ষুদ্রান্তের মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে মিউকাস, সেই মিউকাসের সাথে লেগে যায়। এই যে মিউকাসের সাথে যে লেগে গেল, মিউকাসের সাথে লাগার পরে এটা হচ্ছে এক ধরনের টক্সিন মিশ্রিত করে, মানে বিষাক্ত একটা পদার্থ হচ্ছে বা বিষাক্ত কেমিক্যাল নিঃসরণ করে, যেটার নাম হচ্ছে কলেরাজেন। ঠিক আছে, কলেরা থেকে এটা জেনেসিস হচ্ছে বা কলেরা থেকে উৎপন্ন হচ্ছে দেখে কলেরা জেনটা নাম। তো এখন তাহলে কলেরার জন্য হচ্ছে প্রথমে সে কোথায় লাগলো? মিউকাসে লাগলো। কোথাকার মিউকাস? ক্ষুদ্রান্তের মিউকাসে লাগলো। ক্ষুদ্রান্তের মিউকাসে লাগার পরে হচ্ছে কলেরা জেন নামের টক্সিন মিশ্রিত করলো। ঠিক আছে, কলেরা জেন হচ্ছে দেখা যায় যে এক ধরনের টক্সিন, আর এটাকে হচ্ছে এন্টারোটক্সিন বলা হয়। এন্টারোটক্সিন কেন বলা হয়? এন্টারো বলতে হচ্ছে আসলে বোঝানো হয় আমাদের যে অন্ত্র বা হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র মিলিয়ে যেটা, এই অন্ত্রকে বোঝানো হয়। অন্ত্রের মধ্যেই টক্সিনটা বের হচ্ছে দেখে এটাকে এন্টারোটক্সিন বলা হচ্ছে। তাহলে কলেরাজেনটা কি? ক্ষুদ্রান্তের ভিতরের টক্সিন, এই জন্য এটাকে আমরা হচ্ছে এন্টেরোটক্সিন বলছি। তারপর হচ্ছে রোগের লক্ষণ আর উপসর্গ। প্রথমে দেখবা যে যখন পাতলা পায়খানা শুরু হয়, আমাদের প্রত্যেকেই দেখা গেছে যে অনেকবার ডায়রিয়া বা আমাশয় এরকম ধরনের সমস্যা ফেস করতে হয়েছে, কিন্তু কলেরার সমস্যাটা এখন রিসেন্টলি অনেক কম। কিন্তু আগের দেখবা যে আগে হচ্ছে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত কলেরার কারণে। কারণ কলেরার ক্ষেত্রে তখন হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি কোনো রকমের আর কি প্রতিরোধ ব্যবস্থার কথা বা ওষুধের কথা হচ্ছে জানা ছিল না। তো এই জন্য হচ্ছে দেখা গেছে যে কলেরা হলে তখন এই যে এইভাবে পায়খানার সাথে যে সবকিছু বের হয়ে যাচ্ছে শরীরের, শরীরে কোনো পুষ্টি থাকছে না, তো এটার বিরুদ্ধে তখন কোনো প্রতিরোধ ব্যবস্থা ছিল না দেখে গ্রামের পর গ্রাম এভাবে উজাড় হয়ে যেত যে যা খেত ওটা তো আর পেটে থাকতেছে না, তো পুষ্টি থাকবে না, তখন পুষ্টির অভাবে দুর্বল হয়ে যাবে, দুর্বল হলে আরো অসুখ বিসুখ বেড়ে যাবে। এভাবে করে হচ্ছে দেখা যেত যে মানুষের পর মানুষ খালি মারাই যাচ্ছে, গ্রামের পর গ্রাম এভাবে উজাড় হয়ে যেত। তো এখন প্রথমে যে এটা হয়, এটা হচ্ছে অনেকটা চাল ধোয়া পানি। চাল ধোয়ার পর যেরকম একটু আর কি পাতলা পানি মনে হয়, যে অস্বচ্ছ একটা পানির শেড থাকে, ওইটার মতো হচ্ছে আর কি পাতলা পায়খানা আরম্ভ হয়। পায়খানার সাথে ব্যথা থাকে না। আর কখনো কখনো হচ্ছে পায়খানার সাথে ব্লিডিংও দেখা যায়। ঠিক আছে, পায়খানার সাথে ব্যথা থাকে না, বাট পায়খানার সাথে মাঝে মাঝে কি রক্ত দেখা যেতে পারে। আর রক্ত দেখা যায়, এবং হচ্ছে কোনো কিছু খেলেই দেখবা যে পায়খানা হওয়ার পর তো স্যালাইন খায়, ডাবের পানি দেয়, শিং মাছের ঝোল, কাঁচা কলা ইয়ে করে দেয় আর কি। তো এই যে কাঁচা কলা দিতে পারে, তো এখন এগুলা যতই খাবা দেখবা যে তখন কলেরার পরে তোমার বমি বমি লাগতেছে। এই যে বমি বমি ভাবটা থাকে, আর হচ্ছে যখন খাবা খাওয়ার পরে দেখবা যে বমি হবেও।
বমি হইতেছে। তো এখন নারীর গতিটা দেখবা যে অনেক দুর্বল হয়ে যায় এটার কারণে। এই জন্য নারীর যে গতিটা থাকে, অর্থাৎ পালস, যেটা পালসটা হচ্ছে অনেক আস্তে শোনা যায় বা পালস পাওয়াই যায় না, এরকম আর কি অবস্থা হয়ে যায়। আর শরীর দেখা যায় যে ধীরে ধীরে ঠান্ডা হইতে থাকে, যেহেতু আর কি তোমার যে মেটাবলিজমের কাজগুলো আছে, সেই মেটাবলিজমের কাজগুলো চালানোর মতো বা পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণে হচ্ছে দেখা যাচ্ছে যে তখন আর কি থাকে না, তখন আর সিস্টেমগুলো ওইভাবে ঠিক থাকে না, অনেক দুর্বল হয়ে যায়। তো দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমার মেটাবলিজমের যে কাজগুলো ছিল সেগুলো ঠিক মতো করা হয় না। তো নারীর গতি এই জন্য ক্ষীণ হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, রক্ত প্রবাহ কমে যায়। অক্সিজেনের ঘাটতি যখন দেখা যায় তখন তো রক্ত প্রবাহটা অবভিয়াসলি কমে যাবে। আর রক্ত প্রবাহ কমে গেলে হচ্ছে তখন দেখা যাবে যে রোগীটা অচেতন হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে মানে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আর রোগীর হচ্ছে প্রচুর পিপাসা থাকে তখন, এই যে শরীরে প্রচুর পানি বের হচ্ছে, তো অনেক পিপাসা থাকে। আর সিজারের মতো হয়, অর্থাৎ খিঁচুনি দেখা যেতে থাকে। মানে হচ্ছে অনেকবার হচ্ছে দেখা যাচ্ছে যে চেহারা টেহারা বিকৃত হয়ে নড়ে উঠতেছে এরকম। তো এভাবে হচ্ছে খিঁচুনি দেখা যায়। তারপর রক্তচাপ, তাপমাত্রা সব কমে যায়, বিকজ ওই যে উইক হতে থাকে। আর তাপমাত্রা হচ্ছে 95 থেকে 96 ফারেনহাইটে হচ্ছে নেমে আসতে পারে। তাহলে কত ফারেনহাইটে নেমে আসতে পারে? 35 থেকে 36 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে। আর মাংসপেশির যে সংকোচন বা ক্র্যাম্প, এইটা হচ্ছে এই রোগের একটা প্রধান লক্ষণ। দেখবা যে বিভিন্ন জায়গার পেশিগুলোর মধ্যে অনেক ব্যথা হচ্ছে, অর্থাৎ এই যে টান খাওয়া বলে, যে রগে টান খাওয়া, এরকম ভাবে হচ্ছে মাংসপেশির মধ্যে দেখা যায় ওই ক্র্যাম্প হতে পারে। তো এই ক্র্যাম্প হলে তখন হচ্ছে বুঝতে হবে যে এটা আসলে কলেরা একটা প্রধান লক্ষণ হিসেবে কাজ করছে। তাই বলে আগেই ডিক্লেয়ার করে দিও না যে একটা লক্ষণ দেখে কলেরা বলে দিলাম। সবগুলা লক্ষণ যাচাই করতে হবে, সম্ভব হলে একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপর তুমি বলতে পারবা কলেরা হয়েছে না কি হয়েছে। আচ্ছা, তো কলেরা পার্টে হচ্ছে দেখা যায় যে রোগীকে ওরাল স্যালাইন খাওয়াতে হবে। যখনই কলেরা দেখা যাবে ওরাল স্যালাইন খাওয়াবা। আর যদি রোগী ওরাল স্যালাইন না খেতে পারে, তখন আইভি ফ্লুইড মানে ইন্ট্রাভেনাস ফ্লুইড, এটা হচ্ছে শিরার মধ্যে দেখবা স্যালাইন দেওয়া হয়, ওই যে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেয় যে, ওই শিরার মধ্যে স্যালাইন দেওয়াটাকে হচ্ছে আইভি ফ্লুইড বলা হয়। তাহলে এই আইভি ফ্লুইড প্রয়োগ করতে হবে। আর যদি খুবই খারাপ অবস্থা হয়, তখন রোগীকে আইভি ফ্লুইডের সাথে আলাদা আলাদা ভাবে হচ্ছে 3 ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করাতে হবে। একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, একটা হচ্ছে এরিথ্রোমাইসিন, আরেকটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। তাহলে টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন আর সিপ্রোফ্লক্সাসিন। তাহলে টেট্রা এরি সিপ্রো। ঠিক আছে, তাহলে এর মাথায় রাখবা টেট্রা এরি সিপ্রো, তাইলে দেখবা যে পাচ্ছ। তাহলে হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপর টেট্রা এরি, এরি দিয়ে কি ছিল? এরিথ্রোমাইসিন, এরি, আর হচ্ছে তারপর কি ছিল? এরি সিপ্রো, সিপ্রো দিয়ে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। তাহলে টেট্রা দিয়ে কি? টেট্রাসাইক্লিন, এরি দিয়ে কি? এরিথ্রোমাইসিন, সিপ্রো দিয়ে কি? সিপ্রো দিয়ে সিপ্রোফ্লক্সাসিন। ঠিক আছে, এই জাতীয় অ্যান্টিবায়োটিক গুলো সেবন করতে হবে। তারপর প্রতিরোধের উপায় হচ্ছে ওই যে বিশুদ্ধ পানির ব্যবস্থা, অর্থাৎ পানির মাধ্যমে যেহেতু ছড়ায়, তাই পানিতে জীবাণু নাই এমন পানি ব্যবহার করতে হবে। আর ওই যে স্যানিটেশনের ব্যবস্থার কথা বললাম, খারাপ স্যানিটেশন, ওই স্যানিটেশনটা ঠিক করতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা বা হচ্ছে কাঁচা পায়খানা ব্যবহার করা যাবে না, স্বাস্থ্যসম্মত পায়খানাটা ব্যবহার করতে হবে। আর মানে হচ্ছে টয়লেটটা হচ্ছে ভালো হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আসি খাদ্য তৈরির জন্য স্বাস্থ্যসম্মত ব্যবহার গ্রহণ করা। তো খাবার যখন তৈরি করা হচ্ছে তখন হাতটা যাতে পরিষ্কার থাকে, যাতে হচ্ছে মাথা চুল না পড়ে খাবারের মধ্যে, এরকম অনেক কিছু আর কি খেয়াল রাখা দরকার। তারপর সাবান, হ্যান্ড ওয়াশ, ছাই দিয়ে ভালো মতো হচ্ছে হাত ধোয়ার অভ্যাস করে তোলা। এখন তো এই যুগে সে কেউ ছাই তেমন একটা ব্যবহার করে না। তো সাবান আর হচ্ছে হ্যান্ড ওয়াশ যেটা আছে, এটা দিয়ে ভালো মতো হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে, হাত ধোয়ার অভ্যাস করে তুলতে হবে। আর কাঁচা শাকসবজি যখন আমরা কিনি বাজার থেকে, তারপর দেখবা যে বেশিরভাগ সময় বাসায় এটা ভালো মতো ভিজিয়ে রাখা হয় বা ধোয়া হয়। তো এই যে এই ধোয়ার কাজটা করতে হবে, অর্থাৎ পরিশোধন করতে হবে। অপরিশোধিত কাঁচা শাকসবজি খাওয়া থেকে বিরত থাকা লাগবে। তারপর হচ্ছে শিশুদেরকে সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখতে হবে। তো শিশুদের মাধ্যমে হচ্ছে দেখা যায় ছড়াতে পারে। তো এই জন্য হচ্ছে দেখা, সরি শিশু বলতেছি, রোগীদের মাধ্যমে হচ্ছে ছড়াতে পারে। তাই রোগীদেরকে হচ্ছে সুস্থ ব্যক্তি থেকে হচ্ছে আলাদা রাখতে হবে। ঠিক আছে, রোগীদের যারা আছে, তো রোগীদের থেকে কি করতে হবে? সুস্থ ব্যক্তিদেরকে আলাদা রাখতে হবে। আর শিশু যারা আছে, শিশুদের হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকে কলেরা টিকা দেওয়ার জন্য। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অবভিয়াসলি কলেরার টিকা হচ্ছে দিয়ে রাখতে হবে। তারপর আমরা এমসিকিউ সলভ করি। গনোরিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেইজেরিয়া গনোরিয়া। আচ্ছা, কালারটা একটু ইয়ে করে নিই, পার্পল করে নিই। এটা হচ্ছে নেইজেরিয়া গনোরিয়া। তারপর হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া নিচে কোন ভিটামিনটি তৈরি করে না? ভিটামিন বি টু তৈরি করে, ভিটামিন কে তৈরি করে, ভিটামিন বি 12 কি তৈরি করে, নাকি ভিটামিন ই তৈরি করে না? এটা একটু দেখে আসি আমরা তাইলে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে ছিল। উপকারিতার মধ্যে হচ্ছে দেখা যায় যে ভিটামিন তৈরির ক্ষেত্রে এই যে ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন বি 2, কিন্তু ভিটামিন ই আছে কোথাও? ভিটামিন ই নেই। তাহলে ভিটামিন ই হবে এটার উত্তর, ভিটামিন ই। তারপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস যেটা আছে, এটা থেকে কোন অ্যান্টিবায়োটিক উৎপন্ন করা হয়? অ্যাক্টিনোমাইসিটিস থেকে। ঠিক আছে, কোনটার কথা বলা হচ্ছে? অ্যাক্টিনোমাইসিটিস।
এটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোমাইসিন হবে, অ্যাক্টিনোমাইসিটিস থেকে স্ট্রেপ্টোমাইসিন। তাহলে হচ্ছে অ্যাক্টিনো স্ট্রেপ্টো। তাহলে অ্যাক্টিনোমাইসিন থেকে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস যেটা আছে, এটা থেকে কোন অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়? স্ট্রেপ্টোমাইসিন। এটার পরে হচ্ছে আমরা আসি, নাইট্রোজেন সংবন্ধন করে নিচের কোনটা? আমরা কি মনে রাখছিলাম? আজও, এই যে আজ মনে হয় ক্লাস হবে না। তাহলে নাইট্রোজেন সংবন্ধন করে হচ্ছে তাহলে তিনটাই, আর এদিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। তারপর হচ্ছে আমরা আসি যে এই মাইক্রো ব্যাকটেরিয়াম বোভিস যেটা আছে, মাইক্রো ব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে গরু ছাগলের, সরি, গরু মহিষের যক্ষা। তারপর সিফিলিস রোগের জন্য কোনটা দায়ী? পাল্লিদুম, ট্রেপোনেমা পাল্লিদুম। যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়াগুলা? তেতানি হবে না, এটা টিটেনাসের। নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়ার, কলেরা তো কলেরার। তাহলে হচ্ছে ক্ল্যামাইডিয়া হবে, ক্ল্যামাইডিয়ার জন্য ক্ল্যামাইডিয়াই হয়। তারপর সমুদ্রবক্ষে পেট্রোলিয়াম জাত দূষণ প্রতিরোধে ব্যবহার করা হয় হচ্ছে, আমরা দেখছিলাম যে এটা হচ্ছে কোনটাকে ব্যবহার করা হতো? ক্লস্ট্রিডিয়ামকে ব্যবহার করা হতো। এই যে একটু আগে আমরা দেখে এসেছি, দেখাই আবার। এই যে বিমানের জ্বালানিতে ক্লস্ট্রিডিয়াম, ও আচ্ছা, এটা তো অপকারিতা, উপকারিতার মধ্যে ছিল। উপকারিতার মধ্যে হচ্ছে সিউডোমোনাস। আচ্ছা, এটা তো সিউডোমোনাস হবে, তেল অপসারণ। ক্লস্ট্রিডিয়াম বললাম কেন? ছি ছি ছি। সিউডোমোনাস হবে, সিউডোমোনাসটা কি আছে নাকি দেখি। কই গেল? সিউডোমোনাস আচ্ছা, এখানে অপশনটা ভুল এসেছে। এটা হচ্ছে সমুদ্রবক্ষে যে পেট্রোলিয়াম জাত দূষণ প্রতিরোধে ব্যবহার করা হয়, সিউডোমোনাস হবে এটা, সিউডো। তো এটা একটা হবে না, এটা কি হবে? সিউডোমোনাস হবে, ঠিক আছে। আচ্ছা। আর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে বিমানের যে জ্বালানি, বিমানের জ্বালানিটাকে হচ্ছে আর কি ব্যবহারের অযোগ্য করে তোলে। তারপর কোন ব্যাকটেরিয়াটা পানিকে পানির অযোগ্য করে তোলে? কোলিফর্ম, ওই যে কয়দিন আগে বইটা পাওয়া গেল। গমের টুন্ডুরোগ, টুন্ডুরোগ কোনটা সৃষ্টি করতেছিল? টুন্ডুরোগ হচ্ছে তৃতীচি। তৃতীচি হচ্ছে টুন্ডুরোগ সৃষ্টি করছিল। টুন্ডু তৃতীচি। দেখি গমের টুন্ডুরোগ, এটা তো এখানেই ছিল। টুন্ডুরোগ, এই যে তৃতীচি। দেখেছো? তাহলে হচ্ছে তৃতীচি হবে এটা। তারপরে হচ্ছে আসি আমরা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম তৃতীচি। আজকে এই পর্যন্তই থাকলো। এরপর আমাদের আর একটা বা দুটা ক্লাস লাগবে, ম্যালেরিয়ার পার্টটা বাকি আছে, তো ম্যালেরিয়া পার্টটা শেষ করলে আমাদের পড়া শেষ। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থেকো, আর যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে